এর আগের ক্লাসে আমরা যে টপিকসগুলো নিয়ে আলোচনা করেছিলাম তা একটু মনে করাই দিচ্ছি। ফার্স্ট ক্লাস আর সেকেন্ড ক্লাস দুইটা ক্লাসে আমরা রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেম পর ভেক্টর, এটা পয়েন্টকে আমরা ভেক্টর হিসেবে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি, বা ভেক্টর এবং রেক্টেঙ্গুলার কোঅর্ডিনেট সিস্টেমের বিভিন্ন পয়েন্টের মধ্যে রিলেশন নিয়ে আলোচনা করা হয়েছিল। একটা ভেক্টরের নর্ম কিভাবে বের করতে পারি, নর্ম মানে ম্যাগনিটিউড, এবং কিছু কনভেনশনাল ইউনিট ভেক্টর নিয়ে আলোচনা করা হয়েছিল, আই, জে, কে। এর পরবর্তীতে একটা ভেক্টরকে আমরা কিভাবে নরমালাইজ করতে পারি বা ভেক্টরের মান বের করতে পারি সেটা বের করে দেখানো হয়েছিল। তার পরবর্তীতে ভেক্টর ডিটারমাইন বাই লেন্থ এন্ড অ্যাঙ্গেল, লেন্থ এবং অ্যাঙ্গেলের মাধ্যমে আমরা একটা ভেক্টরকে কিভাবে রিপ্রেজেন্ট করতে পারি এই কনসেপ্ট নিয়ে আলোচনা করা হয়েছিল, এবং এক্সাম্পল 6 এর এ বি যেটা প্রবলেম সলভ করানো হয়েছিল। তারপরে এক্সাম্পল 7 প্রবলেমটা সলভ করানো হয়েছিল। এই পর্যন্ত ছিল এর আগের লেকচারের দুটো লেকচারের এই সামারি। এই দুইটা লেকচারের কোনো টপিকস নিয়ে কারো কি কোনো কোশ্চেন আছে বা কোনো কোশ্চেন থাকলে বলতে পারো। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা আজকে নতুন টপিক শুরু করব, নতুন চ্যাপ্টার, সেটা হচ্ছে ডট প্রোডাক্ট এন্ড প্রজেকশন। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। ডট প্রোডাক্ট বলতে আসলে আমরা কি বুঝি? ফিজিক্সে আমরা ডট প্রোডাক্ট পড়ে আসছি বা দেখে আসছি। সেই ডট প্রোডাক্টের সাথে ডট প্রোডাক্ট সামান্য একটু মানে ফর্মুলায় ডিফারেন্স পেতে পারো, কিন্তু বেসিক্যালি একই জিনিস। যদি দুইটা ভেক্টরের ডট গুণনে বা যে প্রোডাক্টে আমরা একটা স্কেলার ভ্যালু পাই সেই প্রোডাক্টে সাধারণত ডট প্রোডাক্ট বলা হয়। ডট প্রোডাক্টে কোনো এই ভেক্টরে যা আনসার বা আউটকাম আসে সেখানে কোনো ম্যাগনিটিউড, শুধু ম্যাগনিটিউড থাকে, কোনো ডিরেকশন থাকে না। আর যদি আমরা ফর্মুলাটা দেখি ডট প্রোডাক্টের ফর্মুলাটা আসলে কিভাবে হয়েছে, এই দুইটা ভেক্টর যদি থাকে সেই দুইটা ভেক্টরের কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন আমরা সাধারণত করি। দেখো এই একটা ভেক্টর ভি, এর দুটো কম্পোনেন্ট, এবং একটা ভেক্টর ভি টু, এটা দুটো কম্পোনেন্ট। ইউ ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্টের সাথে বি ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন আমরা, তারপরে হচ্ছে এই ইউ ভেক্টরের সিমিলারলি আমরা সেকেন্ড কম্পোনেন্টের সাথে এখানকার সেকেন্ড কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন করার মাধ্যমে আমরা ডট প্রোডাক্টের ভ্যালু বের করি। আবার দেখো থ্রি ডাইমেনশনাল স্পেসের দুইটা পয়েন্ট বা ভেক্টর যদি আমরা নেই তাহলে সেই দুইটা পয়েন্ট বা ভেক্টরের কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন এবং তাদের সামেশনের মাধ্যমে ডট প্রোডাক্ট বের করি। ইউ ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্ট এই ভি ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্টের সাথে মাল্টিপ্লিকেশন, এই ইউ ভেক্টরের সেকেন্ড কম্পোনেন্ট বি ভেক্টরের সেকেন্ড কম্পোনেন্টের সাথে মাল্টিপ্লিকেশন, এবং ইউ ভেক্টরের থার্ড কম্পোনেন্ট এবং বি ভেক্টরের থার্ড কম্পোনেন্টের মধ্যে মাল্টিপ্লিকেশনের মাধ্যমে সাধারণত আমরা ডট প্রোডাক্টের ভ্যালু বা আনসার বের করি। আমি যদি একটা এক্সাম্পল দেখাই, মনে করি একটা ভেক্টর হচ্ছে ইউ, ইউ এর ভেক্টরের মান হচ্ছে 1, 2, 5। ভি একটা ভেক্টর, এই ভি ভেক্টরের ভ্যালু হচ্ছে 3, 1, 2। তাহলে আমরা যদি ইউ ডট ভি বের করি কম্পোনেন্ট ওয়াইজ মাল্টিপ্লিকেশন হবে, ফার্স্ট কম্পোনেন্ট সাথে ফার্স্ট কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন 1 into 3 প্লাস সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন 2 into 1 প্লাস 5 into 2। দেখো তো ডট প্রোডাক্ট বের করার ফর্মুলা বা টেকনিক কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ডট প্রোডাক্টে আমরা কি পাই? হ্যাঁ, সেখানে আস্তে আস্তে আসবো। ডট প্রোডাক্টে আমরা আসলে কি বের করি, ডট প্রোডাক্টের ফিজিক্যাল মিনিংটা কি, আসলে ফিজিক্যালি আমরা আসলে কেন ডট প্রোডাক্ট করতেছি এবং ডট প্রোডাক্টের মাধ্যমে আমরা কি বের করতেছি একটু পরে সেটা বলবো। এখন জাস্ট ডট প্রোডাক্টের বের করার টেকনিকটা শেখানো হইলো। ডট প্রোডাক্টের এই টেকনিক নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? স্যার যদি একটাতে 4 কম্পোনেন্ট থাকে আর একটাতে 3 কম্পোনেন্ট থাকে তাহলে কি ডট প্রোডাক্ট করা যাবে? 4 কম্পোনেন্ট আর 3 কম্পোনেন্ট, এই 4 কম্পোনেন্ট তাহলে কম্পোনেন্ট গুলো ম্যাচ করতে হবে ডট প্রোডাক্ট করার সময়।
মনে করো 4 কম্পোনেন্ট বলতে তুমি বোঝাচ্ছ যে এখানে 1, 2, 3, 5, আর এখানে আছে হচ্ছে ফর এক্সাম্পল 1, 2, 7, এরকম মনে করা আছে। এরকম যদি হয় তাহলে ডট প্রোডাক্টটা হবে না, তোমাকে এখানে একটি ডাইমেনশন নিতে হবে, এখানে জিরো চিন্তা করতে হবে, তারপর করতে হবে এটার একটা ডাইমেনশন, দুটা ভেক্টর ভি আর অথবা ইউ, এদের ডাইমেনশনকে ম্যাচ করাইতে হবে, তারপর ডট প্রোডাক্ট করতে হবে। আর ডাইমেনশন ম্যাচ না করলে এই ডট প্রোডাক্ট করা যাবে না। তোমার কোশ্চেন আনসার পাইছো? ইয়েস স্যার। দেখো ডট প্রোডাক্টের এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে, এই এক্সাম্পল গুলো তোমরা মনে হয় একটু দেখলে পারবা, কোনো সমস্যা হলে আমার সাথে আলোচনা করবা। তবে এই ব্যাপারটা একটু ইম্পর্টেন্ট, আমি দেখাই যে দুটা ভেক্টর যদি ডট প্রোডাক্ট করি কিন্তু ভেক্টর দুটো যদি সেম হয় তাহলে কি হবে। দুটা ভেক্টর দুটাই সেম, মানে ভি ভেক্টরের সাথে যদি আমরা ভি ভেক্টরকে ডট প্রোডাক্ট করি, ভি ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্টের সাথে ভি ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন, ভি ভেক্টরের সেকেন্ড কম্পোনেন্টের সাথে ভি ভেক্টরের সেকেন্ড কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন, ভি ভেক্টরের থার্ড কম্পোনেন্টের সাথে ভি ভেক্টরের থার্ড কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন। এই মাল্টিপ্লিকেশন গুলো করার মাধ্যমে আমরা পাচ্ছি v1 স্কয়ার, v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার। আর এই সম্পূর্ণ ভ্যালুটাকে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হচ্ছে ভি স্কয়ার। কারণ আমরা জানি কোন একটা ভেক্টর যদি এই পজিশনে থাকে তার স্কয়ারের মান হচ্ছে, তার ম্যাগনিটিউডের ভ্যালুর স্কয়ারের মান হচ্ছে তার প্রতিটা কম্পোনেন্টের স্কয়ারের মাল্টিপ্লিকেশন, সামেশন। সেখান থেকে আমরা লিখতে পারি এই অ্যাবসলিউট ভ্যালু অফ v ইকুয়াল টু স্কয়ার রুট v ডট v। তার মানে একটা ভেক্টর যদি হয় v, তার যদি তিনটা কম্পোনেন্ট থাকে v1, v2, v3 কম্পোনেন্ট, তাহলে আমরা যখন মাল্টিপ্লিকেশন করব ভেক্টরের ডট প্রোডাক্ট আর কি, ডট প্রোডাক্ট যখন করব তখন আমরা যেটা পাবো এই v এর সাথে v মাল্টিপ্লিকেশন যদি আমরা করি তাহলে পাচ্ছি v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার। এটাকে লেখা যায় v স্কয়ার। আর v স্কয়ার পরিবর্তে আমরা লিখতে পারি v ডট v, অথবা আমরা এরপর যদি লিখি v তাহলে আমরা লিখবো শুধু হচ্ছে, এরপর যদি আমরা v লিখি তাহলে স্কয়ার রুট অফ v1 স্কয়ার প্লাস v2 স্কয়ার প্লাস v3 স্কয়ার। আমরা এটাকে অ্যাবসলিউট ভ্যালু হিসেবে চিন্তা করতে পারি। দেখো তো এই ব্যাপারটা কারো কোনো কোশ্চেন আছে কিনা? আচ্ছা, কারো কোনো কোশ্চেন না থাকলে আমরা একটু এই নেক্সট টপিকসে দেখি। দেখো অ্যাঙ্গেল বিটুইন ভেক্টরস, দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল যদি আমরা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করার জন্য আমাদের যে ফর্মুলা ছিল সেটা ছিল cos θ ইকুয়াল টু u ডট v, এবং u এবং v এর ম্যাগনিটিউড। আমরা এই ব্যাপারটাকে যদি এইভাবে চিন্তা করি
এর আগে আমরা এখানে পড়ে আসছিলাম ফিজিক্সে যে দুইটা ভেক্টর যদি হয়, ইউ একটা ভেক্টর আর ভি হচ্ছে আরেকটা ভেক্টর, তাহলে ডট প্রোডাক্ট হচ্ছে ইউ ভেক্টরের ভ্যালু ভি ভেক্টরের ভ্যালু এবং এদের এদের মধ্যে যে অ্যাঙ্গেল থাকবে সেই অ্যাঙ্গেলের কস থিটা। এটা হচ্ছে ডট প্রোডাক্টের ভ্যালুর মান। আমরা সাধারণত ব্যাপারটাকে এভাবে দেখি, ইউ একটা ভেক্টর, বি হচ্ছে আরেকটা ভেক্টর, এই ভেক্টরটা ইউ, এই ভেক্টরটা হচ্ছে ভি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে থিটা, তাহলে ইউ ডট ভি এর মান হচ্ছে ইউ ভি কস থিটা। আমরা যদি আরেকটু ডিটেল বলি, তাহলে এখান থেকে যদি আমরা একটা ট্রায়াঙ্গেল কনসিডার করি, তাহলে ট্রায়াঙ্গেল কনসিডার করলে এটা হচ্ছে হাইট, এটা বেস, আর এটা হচ্ছে তোমার অতিভুজ, তাহলে অতিভুজের ভ্যালু হচ্ছে ভি। আর এই হাইট যদি আমরা বের করতে চাই, তাহলে এটা হচ্ছে অ্যালটিটিউড বা লম্ব, তাহলে এটা হচ্ছে বেস। তাহলে এই বেস যদি এই ডিস্টেন্সটুকুকে যদি আমরা ধরি, এই ডিস্টেন্সটুকু পি কনসিডার করি, এর আগে ক্লাসে দেখানো হয়েছিল এই ডিস্টেন্স, তাহলে পি সমান সমান কি হবে? পি সমান সমান হবে ভি পি কস থিটা। দেখো তো এই ব্যাপার সব বুঝতে পারো কিনা। তার মানে একটা ভেক্টর ইউ, সেই ইউ ভেক্টরটা ইউ একটা ভেক্টর ইউ, সেই ভেক্টরের উপর অন্য একটা ভেক্টর ভি, তার যে প্রজেকশন, যেটাকে আমরা বলতাম লম্ব অভিক্ষেপ বা উপাংশ, সেই উপাংশ হচ্ছে ভি কস থিটা। তার মানে একটা ভেক্টর তার উপর অন্য একটা ভেক্টরের প্রজেকশন বা স্কেলার কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন হচ্ছে ডট প্রোডাক্ট। তার মানে ডট প্রোডাক্টকে যদি আমরা এভাবে চিন্তা করি, একটা ভেক্টর এবং সেই ভেক্টরের উপর অপর একটা ভেক্টর বা অন্য একটা ভেক্টরের এই কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন হচ্ছে ডট প্রোডাক্ট। তার ডট প্রোডাক্টের ফিজিক্যাল মিনিং কি দাঁড়াচ্ছে? কারণ সাধারণত দেখো, এই ইউ একটা ডিস্টেন্স, একটা ভেক্টরের ডিস্টেন্স, আর তার উপর যে প্রজেকশন সেটাও আরেকটা ডিস্টেন্স। দুইটা ডিস্টেন্সের মাল্টিপ্লিকেশনকে সাধারণত আমরা বলি একটা রেক্টেঙ্গুলার বা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। তার মানে একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল যদি আমরা বের করি, তাহলে এই আয়তক্ষেত্রের দুইটা সাইড এক্স এবং ওয়াই দুইটা সাইড এর যে মাল্টিপ্লিকেশন, সেই মাল্টিপ্লিকেশন হচ্ছে আয়তক্ষেত্রের বা রেক্টেঙ্গেলের এরিয়া। সিমিলারলি আমি যদি দুটা ভেক্টর পাই, সেই দুটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করি, তার আনসারটা আসবে, আউটকাম রেজাল্ট আসবে, তার সেই রেজাল্ট ডট প্রোডাক্টের রেজাল্টটা অনেকটা দুইটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের যে রেজাল্ট পাই, দুটো ডিস্টেন্সের রেজাল্ট পাচ্ছি সেই রেজাল্টের সমান। একটু আগে এই আমাকে ইফতেখার হায়দার কোশ্চেন করতেছিল যে ডট প্রোডাক্ট আসলে আমরা কি বের করতেছি। আচ্ছা, ডট প্রোডাক্টের অনেক কিছুই আমরা অনেক সিচুয়েশনে আমরা ইউজ করে দেখবো যে আসলে মানে কখন আমরা কি করতেছি। কিন্তু নর্মালি শুরুতে যদি বলা হয়, একদম ডট প্রোডাক্টের ইনিশিয়ালি যদি বলা হয় ডট প্রোডাক্ট বলতে আমরা কি বুঝি, ডট প্রোডাক্ট বলতে আমরা প্রথমে যেটা বুঝি সেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট ভেক্টরের মাল্টিপ্লিকেশন, ভেক্টর মাল্টিপ্লিকেশন বা ভেক্টর গুণন বা ভেক্টর প্রোডাক্ট। সেই ভেক্টর প্রোডাক্টে আমরা একটা স্কেলার মান পাচ্ছি যার কোনো ডিরেকশন থাকে না, শুধু ভ্যালু প্রোভাইড করতেছে। সেই ভ্যালু গুলা আমাদেরকে যে দিচ্ছে, তার মানে দুইটা ভেক্টরের প্রোডাক্টের যে ভ্যালু আসতেছে সেই ভ্যালুটা হচ্ছে ডট প্রোডাক্টের স্কেলার ভ্যালু দিচ্ছে। কনসেপ্ট নাম্বার 1। কনসেপ্ট নাম্বার 2 হচ্ছে এই স্কেলার ভ্যালুটা আসলে ভ্যালুটার স্টাইল বা টাইপ কেমন। একটা ভ্যালু যখন আসে তখন একটা ভ্যালুর টাইপটা দেখা যাচ্ছে যে সাধারণত একটা স্পেসিফিক ভেক্টরের উপর আরেকটা ভেক্টরের স্পেসিফিক ভেক্টর এখানে ইউজ কনসিডার করলাম, তার উপর ভি ভেক্টরের যে লম্ব বিক্ষেপ বলি আমরা অথবা স্কেলার কম্পোনেন্ট বলি, স্কেলার কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন বা প্রজেকশন বলা যেতে পারে। এর মাল্টিপ্লিকেশন করলে যে মানটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে ডট প্রোডাক্টের ভ্যালুর সমান। অথবা আমরা এটা বলতে পারি যে একটা ভেক্টর তার ডিস্টেন্স এবং তার উপর আরেকটা ভেক্টর ডিস্টেন্স, তার মানে দুইটা ডিস্টেন্স পাচ্ছি, এখানে এ একটা ডিস্টেন্স এবং এ একটা ডিস্টেন্স, ইউ একটা ডিস্টেন্স আর ভি ইউর উপর ভির প্রজেকশনের একটা ডিস্টেন্স।
তার মানে দুটো ডিফারেন্ট ডিস্টেন্সের মাল্টিপ্লিকেশন আমাদের ডট প্রোডাক্টে ভ্যালু দিচ্ছে। তার মানে আমরা সামারি বলি, তার মানে ডট প্রোডাক্ট হচ্ছে এটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফল বের করলে যে ভ্যালুটা পাওয়া যায়, মান পাওয়া যায়, সেই মানটা সমানই হচ্ছে ডট প্রোডাক্টের মান। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? স্যার ডট প্রোডাক্ট কি তাহলে এরিয়াটা দেয়? হ্যাঁ, ডট প্রোডাক্টের ভ্যালু যদি আমরা বলি, আমরা বলতে পারি এই দুটা একটা আয়তক্ষেত্রে যে এরিয়া পাচ্ছি আমরা, সেই এরিয়াটি হচ্ছে ডট প্রোডাক্টের ভ্যালু। আর শুধু মানটা যদি দেখি তো দুইটা দুইটা ডিস্টেন্সের মাল্টিপ্লিকেশনের সমান হচ্ছে ডট প্রোডাক্ট। স্যার পি ইকুয়াল টু ভি কস থিটাটা কিভাবে হলো আরেকবার যদি একটু বলতেন। পি ইকুয়াল টু ভি কস থিটা হচ্ছে আমরা এখানে এই ট্রায়াঙ্গেল ইউজ করলাম, তো এই ট্রায়াঙ্গেল ইউজ করলে এটা 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 হচ্ছে রাইট ট্রায়াঙ্গেল, মানে এটা হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল। এই অ্যাঙ্গেলটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে আমাদের কস থিটা সমান সমান কি লিখতে পারি? কস থিটা সমান সমান কি ছিল? ভূমি বাই অতিভুজতা, পি বাই ভি। তাহলে পি সমান সমান ভি কস থিটা। জি স্যার, বুঝতে পারছি। স্যার সেকেন্ড যেটা বললেন যে দুইটা লেন্থের, ওইটা বুঝিনি স্যার, দুইটা লেন্থের মানে কি এটা? এই ইউ একটা ভেক্টরের লেন্থ, এই ইউ ভেক্টরের লেন্থ, লেন্থ তো বোঝো একটা নির্দিষ্ট লেন্থ, ফর এক্সাম্পল এইটা। আর ভি কস থিটা, ভি কস থিটা হচ্ছে এই তোমার ভি কস থিটা হচ্ছে এই পোর্শনটুকুর লেন্থ, ভি কস এই যে এই পোর্শনটুকুর লেন্থ, এটা আরেকটা লেন্থ। দুইটা লেন্থের মাল্টিপ্লিকেশন সাধারণত কি রিপ্রেজেন্ট করে? একটা রেক্টেঙ্গুলার শেপের এরিয়া রিপ্রেজেন্ট করে না? ইয়েস স্যার। তার মানে এই ভ্যালুটা, যে ভ্যালুটা আমাদের দিচ্ছে সেটা হচ্ছে একটা লেন্থ আর এই একটা লেন্থ, দুইটা ডিফারেন্ট লেন্থের মাল্টিপ্লিকেশনের ভ্যালু দিচ্ছে আমাদের ডট প্রোডাক্ট। আর সাধারণত দুইটা ডিফারেন্ট লেন্থের মাল্টিপ্লিকেশন তাহলে কি হবে? একটা আয়তক্ষেত্র বা রেক্টেঙ্গুলার শেপ কোনো একটা স্পেসের বা জায়গার এরিয়া। তার মানে ফিজিক্যালি যদি চিন্তা করি ডট প্রোডাক্ট কি দিচ্ছে, ডট প্রোডাক্ট দিচ্ছে একটা আয়তক্ষেত্র বা একটা রেক্টেঙ্গুলার শেপ এর এরিয়া দিচ্ছে। স্যার এটা কি কোনো ইউনিট থাকবে? এরিয়া যদি থাকে তার তো ইউনিট থাকবেই। যদি তুমি ডিস্টেন্স গুলো এখানে সেন্টিমিটারে নাও তাহলে সেন্টিমিটার হবে। ডিপেন্ড করবে ভেক্টরের এই ভেক্টরের কি দিয়ে, কিভাবে ভেক্টরটাকে তুমি রিপ্রেজেন্ট করছো। তুমি যদি এখানে ডিস্টেন্স হিসেবে দাও তাহলে এরিয়া সেইভাবে হবে। এরিয়া যে এরিয়া যেহেতু তত অবশ্যই ইউনিট থাকবেই। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার এটা কি সবসময় ট্রায়াঙ্গুলার শেপই হবে নাকি ডিফারেন্ট শেপ হতে পারে? না, ট্রায়াঙ্গুলার শেপ হতে এরকম কোনো ব্যাপার নাই। এই মানে এই ফিগারটা সবসময় আমরা যে কস্টটা ইউজ করবো এটা তো ট্রায়াঙ্গুলার শেপ হতেই হবে। আর দুটা ভেক্টরের মধ্যে যদি অ্যাঙ্গেল থাকে, ফর এক্সাম্পল এই একটা ভেক্টর আর এই একটা ভেক্টর, সেকেন্ড একটা ভেক্টর, এই সেকেন্ড ভেক্টরটা যেখানেই থাকুক একটা ট্রায়াঙ্গেল তৈরি হবে, যেখানেই থাকুক একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে, একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে। আর যদি ট্রায়াঙ্গেল না থাকে তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। যদি ট্রায়াঙ্গেল না থাকে তাদের মধ্যে অ্যাঙ্গেল হবে 180 ডিগ্রি। আর এছাড়া বাকি সব সিচুয়েশনেই তাদের মধ্যে একটা ট্রায়াঙ্গেল তৈরি করা যাবে এবং ভি কস থিটা। আর যখন এদের ডিরেকশন ডিফারেন্ট দিকে থাকবে তখন এদের মধ্যে অ্যাঙ্গেল হয়ে যাবে 180 ডিগ্রি, তখন আমরা স্ট্রেট লাইন পেয়ে যাবো, তখন ট্রায়াঙ্গেল হবে না। আর কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, এখন যদি বলা হয় দুটা ভেক্টরের মধ্যে ডট প্রোডাক্টের যে মান পাচ্ছ সেই ডট প্রোডাক্টের মান থেকে এই তুমি কিভাবে তাদের মধ্যে অ্যাঙ্গেল বের করতে পারো। মনে করো একটা ভেক্টর ইউ আর একটা ভেক্টর ভি, এদের মধ্যে অ্যাঙ্গেল হচ্ছে থিটা। এটা ইউ ভেক্টর, এটা ভি ভেক্টর।
এই অ্যাঙ্গেল যদি থিটা হয় কি হয় বের করবা। তার মানে আমাদের ইউ ভেক্টরের সাথে আমরা ভি ভেক্টরের ডট করব ইউ ভি, এদের মধ্যবর্তী cos থিটা আমরা লিখতে পারি cos থিটা equal to cos theta equal to u dot v এবং u v এর ভ্যালু। এখান থেকে আমরা থিটার মানটা বের করলে আমাদের তাদের মধ্যবর্তী বা দুইটা ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেল হচ্ছে সেই অ্যাঙ্গেলটা বের করতে পারবো। যদি দুইটা ভেক্টর পারপেন্ডিকুলার হয়, তাদের মধ্যে যদি 90 ডিগ্রি রিলেশন থাকে, তাহলে এই ডট প্রোডাক্টের মানটা ইউ ডট ভি এর মানটা হবে 0। আর ইউ ডট ভি এর মানটা যদি পজিটিভ হয়, তাহলে অ্যাঙ্গেলটা পাবো আমরা অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ। আর ইউ ডট ভি এর মানটা যদি নেগেটিভ হয়, তাহলে আমরা অ্যাঙ্গেলটা পাবো অবটিউস অ্যাঙ্গেল বা স্থূল কোণ। এটা মনে রাখা দরকার নাই, করার সময় দেখবা। এই যে দেখো, দুটা ভেক্টর যদি পারপেন্ডিকুলার হয় তাদের ডট প্রোডাক্ট হচ্ছে 0। দুটা ভেক্টরের ডট প্রোডাক্টের যদি মান 0 থেকে ছোট হয়, তাহলে যে তাদের মধ্যে অ্যাঙ্গেল তৈরি হবে সেই অ্যাঙ্গেলটা অবটিউস অ্যাঙ্গেল মানে স্থূল কোণ, 90 ডিগ্রির চেয়ে বড় কোণ। আর দুইটা ভেক্টর এদের মধ্যে যদি ডট প্রোডাক্ট 0 চেয়ে বড় হয়, তাহলে হচ্ছে অ্যাকিউট অ্যাঙ্গেল বা সূক্ষ্ম কোণ বা 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। দেখো তো কার কোনো কোশ্চেন আসছে কিনা। স্যার 90 ডিগ্রি হলে জিরো কেন আসবে ডট প্রোডাক্ট? দেখো আচ্ছা আমি একটু আচ্ছা হ্যাঁ, cos 90 এর মান 0 এটা তো একটা লজিক আছে, কিন্তু যেহেতু এই কোশ্চেনটা করছে, এই কোশ্চেনটা আনসারটা ওর মতে আনসারটা দেই, তাহলে মনে হয় জিনিসটা সুন্দর হবে। ও মানে এই কোশ্চেনের আনসার যেহেতু ফিজিক্যালি যদি বোঝার চেষ্টা করি, তো দেখো একটা ভেক্টর ইউ cos, ও যেটা বললো একটু আগে যে নরমালি যদি অ্যাঙ্গেল এখানে থিটা বসাও cos 90 ডিগ্রির মান তো 0, তাহলে ডট প্রোডাক্টের মান 0 আসবে। এটা একটা আনসার। এই যেমন দুটা অ্যাঙ্গেল cos থিটা, এই থিটার মান যেহেতু 90 ডিগ্রি, তাহলে cos 90 ডিগ্রির মান হচ্ছে 0, তার মানে হচ্ছে এই ভ্যালুটা 0 হয়ে যাবে এবং ইউ ডট বি এর মানটা আমাদের 0 আসবে। এটা হচ্ছে নরমালি একটা এই সরাসরি ম্যাথমেটিক্যালি বলতে পারি। ফিজিক্যালি দেখার চেষ্টা করি, একটু বুঝাইলাম যে দেখো এই একটা ভেক্টর ইউ একটা ভি, তাহলে এই ইউ এর উপর ভি এর প্রজেকশন কত? এখানে তো কোনো প্রজেকশন, কোনো অ্যাঙ্গেল নাই, সরাসরি এই পুরো ভেক্টরটার প্রজেকশন হচ্ছে এখানে আসবে। তার মানে কোনো লেন্থ নাই, তার মানে কি এই লেন্থটা 0। ইউ তার সাথে যদি প্রজেকশন 0 লেন্থকে মাল্টিপ্লাই করো, তো কত পাবা? 0 পাওয়া যাবে। একটা ভেক্টর তার উপর আরেকটা ভেক্টরের কোনো প্রজেকশন নাই, একদম 0। তার মানে এই ইউ ডিস্টেন্স তার সাথে 0 ডিস্টেন্সকে মাল্টিপ্লাই করতেছো, তার মানে 0 পাচ্ছ। এটা ফিজিক্যালি ভাবে চিন্তা করতে করা যেতে পারে। আর ও যেটা বললো সেটা হচ্ছে এই তন্ময় মনে হয় বলছে, বা সে যেটা বললো সেটা হচ্ছে এটা হচ্ছে থিটার মান 0 হলে cos 90 ডিগ্রির মান 0, এই জন্য এই মানটা 0 আসতেছে। এটা কি ম্যাথমেটিক্যালি ভাবে বলতে পারি আমরা। বলো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। স্যার প্রজেকশনটা 0 কেমনে? আচ্ছা তুমি মনে করো এই একটা জিনিসের এখানে একটা পয়েন্ট আছে, তাহলে বলো তো এই পয়েন্টটা তার যদি প্রজেকশন বা ছায়া যদি পড়ে এখানে পড়বে না? হ্যাঁ স্যার। আচ্ছা তাহলে এটা পয়েন্ট, এই পয়েন্টে কোন ডিসটেন্স আছে, লেন্থ আছে? না স্যার। আচ্ছা ঠিক আছে, আর একটা ভেক্টর নাও, এই ভেক্টরটা
এখন এই ভেক্টরের প্রজেকশন যদি এখানে এই ভেক্টরটার প্রজেকশন এখানে আসে, প্রজেকশন যদি এখানে আসে তাহলে দেখো তো এই ভেক্টরের প্রজেকশনের লেন্থ কত পাচ্ছ, একটা ডিসটেন্স পাচ্ছ না? এই একটা ভেক্টর, এই ভেক্টরের প্রজেকশন একটা ডিসটেন্স পাওয়া যাচ্ছে। ইয়েস স্যার। যে কোনো একটা ভেক্টর যদি নাও, এই একটা ভেক্টর যদি নাও, এই একটা ভেক্টর যদি নাও, তার একটা লেন্থ পাচ্ছ, এই যে লেন্থ পাচ্ছ। কিন্তু যদি একদম পারপেন্ডিকুলার হয় তার প্রজেকশনের কোনো লেন্থ থাকবে না, প্রজেকশনের তো কোনো, শুধু পয়েন্ট হবে। পয়েন্ট মানে কি, তার লেন্থ নাই, মানে জিরো। এই জন্য এই লেন্থ জিরো। আর একটু আগে আমরা কি শিখলাম, একটা ভেক্টর আর সেই ভেক্টরের উপর অন্য একটা ভেক্টরের প্রজেকশন বা স্কেলার কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশনকে আমরা কি বলতেছি, ডট প্রোডাক্টের ভ্যালু। একটা রেক্টেঙ্গুলার, তোমাকে যদি বলা হয় একটা রেক্টেঙ্গুলার সাইডের ডিস্টেন্স হচ্ছে 5 আর একটা সাইডের ডিস্টেন্স 9, এই রেক্টেঙ্গুলারের এরিয়া কত হবে? 0। কারণ একটা স্ট্রেট লাইনের কখনো এরিয়া বের করি না, আমরা লেন বের করি। দুইটা দুইটা লেন না থাকলে আমাদের একটা তলের উপর কোনো মান পাওয়া যায় না, শুধু একটা ডিস্টেন্স পাওয়া যায়। যেমন এখানে শুধুমাত্র লেন্থ পাচ্ছি 5, তার কোনো হাইট নাই। হাইট না থাকার কারণে শুধু এই একটা স্ট্রেট লাইনের লেন্থ পাওয়া যাচ্ছে, তার হাইট 0 মানে যদি কোনো হাইট থাকতো তাহলে এই ধরনের শেপ তৈরি হইতো। যদি হাইট পাচ্ছি না, তার মানে শুধু আমরা একটা একটা লাইনের লেন্থ পাচ্ছি। আর সাধারণত কোন একটা জায়গার কোন একটা তলের বা সারফেসের আমরা এরিয়া বের করি, আর থ্রি ডাইমেনশনের ভলিউম বের করি, আর ওয়ান ডাইমেনশনাল আমরা সাধারণত লেন্থ বের করি। আমার মনে হয় বেশি ক্রিটিক্যাল করে ফেলতেছি বা অনেক বেশি ইনফরমেশন নিয়ে আসতেছি, যে দরকার নাই আসলে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? এই রিলেটেড আর কারো কোনো কোশ্চেন থাকলে বলো। আচ্ছা, যদি কোশ্চেন না থাকে তাহলে তার মানে cos থিটার ভ্যালুর উপর ডিপেন্ড করে, আমাদের অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করে, ইউ ডট বি এর মানটা ডিপেন্ড করতেছে। আর আমরা যদি আরো ব্যাখ্যায় যাই তাহলে আমরা এটা বলতে পারি যে যেহেতু ইউ আর বি শুধুমাত্র ম্যাগনিটিউড বা ভ্যালু, cos থিটার মানটা যখন পজিটিভ তখন এই ইউ ডট ভি এর মানটা পজিটিভ, cos থিটার মানটা যখন নেগেটিভ ইউ ডট ভি এর মানটা নেগেটিভ। আর নরমালি cos থিটার মানটা আমরা যদি এই দেখি কোথায় কোথায় পজিটিভ নেগেটিভ, তোমরা জানো যে চারটা কোয়াড্রেন্ট যদি হয়, ফার্স্ট কোয়াড্রেন্টে cos থিটা পজিটিভ, তার মানে সেকেন্ড কোয়াড্রেন্টে কি cos থিটা পজিটিভ? না স্যার, ফোর্থ পজিটিভ। কোয়াড্রেন্টে। হ্যাঁ, তাহলে এই সেকেন্ড কোয়াড্রেন্টে cos থিটা পজিটিভ পাচ্ছি না, তার মানে এদিকে যে কোনো অ্যাঙ্গেল বের করলে তার cos থিটার মানটা পজিটিভ আসবে। এই জন্য বললাম যে তার ডট প্রোডাক্টের ভ্যালুটা কত আসবে, পজিটিভ আসবে। যখন অ্যাকিউট অ্যাঙ্গেল হবে তখন ডট প্রোডাক্টের ভ্যালু পজিটিভ পাবো। আর যখন অবটিউজ অ্যাঙ্গেল হয়ে যাবে, মানে 90 এর চেয়ে বড় হয়ে যাবে, তখন সেই অ্যাঙ্গেলটা আর আমাদের cos থিটার মানটা নেগেটিভ হয়ে যাবে এই কোয়াড্রেন্টে, তখন আমাদের এই ইউ ডট বি এর মানটা নেগেটিভ চলে আসবে। আচ্ছা দেখ, অত ডিফিকাল্টিতে যাওয়া দরকার নেই, স্যার নরমাল। স্যার হ্যাঁ, বলো। ফোর্থ কোয়াড্রেন্টেও তো স্যার 90 থেকে বড়ই হবে। হ্যাঁ, Fourth 90 থেকে বড় হবে। হ্যাঁ, আমরা এখানে সাধারণত যে থিটার অ্যাঙ্গেলটা নিব, থিটার অ্যাঙ্গেলটা আমাদের এখানে ডিফাইন করে দেওয়া আছে। আমাদের এখানে বলা আছে থিটার অ্যাঙ্গেলটা হবে 0 থেকে 180 এর মাঝে। ডট প্রোডাক্টের ভ্যালু থিটার মানটা 0 থেকে 180 ডিগ্রির মধ্যে থাকতে হবে। ওকে স্যার। এই জন্য আমরা থার্ড বা ফোর্থ কোয়াড্রেন্ট নিয়ে বেশি কথা বলতেছি না, ওটা দরকারও হবে না আসলে। আর অ্যাঙ্গেল গুলো খেয়াল করে দেখো, ফোর্থ কোয়াড্রেন্টে যাওয়া দরকার নেই। কেন কি, যদি এই অ্যাঙ্গেলটা নাও, এই অ্যাঙ্গেলটা কি হচ্ছে 0 টু 180 এর মাঝে হচ্ছে। তুমি যদি এই অ্যাঙ্গেলটা নাও, এই অ্যাঙ্গেলটা 0 থেকে 180 এর মানে হচ্ছে, তার মানে এই লিমিটটা কিন্তু ঠিক থাকবে, কখনোই 0 থেকে 180 বেশি হওয়ার সম্ভাবনা নাই দুটো ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল। আর এই জন্যই এই সাধারণত এখানে জাস্ট পজিটিভ দিকটা দেখা হচ্ছে, আর নেগেটিভ দিকে দেখলেও সেই 0 থেকে 180 মাঝেই কিন্তু শেষ হচ্ছে। মানে যদি অপোজিট দিয়ে ডিরেকশন দিই আমরা, তার মানে আমাদের যদি ভ্যালুটাকে আমরা এইভাবে চিন্তা করি 0 থেকে 180 মাঝে, তাহলে আমাদের মোটামুটি এর ভিতরে ভ্যালু পাবো। প্লাস মাইনাস পরের ইস্যু, সেটা পরে চিন্তা করা যাবে যে আমরা আসলে কোন অ্যাঙ্গেলটা নিচ্ছি তার উপর ডিপেন্ড করবে। আর যদি আমরা পজিশন তৈরি করে নেই ভেক্টরের, তাহলে সেই অ্যাঙ্গেলটা নেগেটিভ আসবে। কেন আসবে সেটা আমাদের কোঅর্ডিনেট সিস্টেমের উপর ডিপেন্ড করবে।
আচ্ছা, আমরা একটা সিটি পরীক্ষা নিতে পারি। সিটি পরীক্ষাটা কবে দিবা? আজকে তো 3 নাম্বার ক্লাস। এই একটা সিটি পরীক্ষা নেওয়া যেতে পারে। সিটি স্যার পরীক্ষাটা নেক্সট উইকের শনিবার দিন স্যার। এই বলো। নেক্সট উইকের শনিবার। আচ্ছা, নেক্সট উইকে শনিবার না, আর একটা দিন পিছাই দিই। আচ্ছা, নেক্সট মানডে কি আমাদের কোনো মেকআপ ক্লাস আছে তোমাদের সাথে? আছে মনে হয় স্যার, 20 তারিখে মেকআপ, 20 তারিখ থেকে শুরু। আছে স্যার। আচ্ছা, তাহলে এইভাবে চিন্তা রাখো যে তোমাকে পড়া শুরু করে দাও। সেটা হচ্ছে আজকে ক্লাস, এরপর আরেকটা ক্লাস নিব, তারপর একটা ক্লাস গ্যাপ দিয়ে তারপরে পরীক্ষাটা নিব। মানে আজকে আমার 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাস নিব, 5 নাম্বার ক্লাসে পরীক্ষা নিব না, 6 নাম্বার ক্লাসে পরীক্ষা নিব। তার মানে অনেক আগেই তোমাদের জানাই দিচ্ছি যে পরীক্ষাটা কবে হবে। আমার মনে হয় তাহলে সেভাবে তৈরি হবে। আচ্ছা, পরীক্ষা নেওয়ার আগে কি আমরা একটা ছোট ডেমো পরীক্ষা নিয়ে নিব, যে কিভাবে কাজগুলো করা হচ্ছে বা কিভাবে করা হচ্ছে তার একটা ট্রায়াল দিলাম। তাহলে ভালো হয় স্যার, আইডিয়াটা চলে আসবে কিভাবে হবে। এই একদিন একটা হয়তো বা ছোট একটা মেয়ে দিলাম, বললাম তোমরা 1-2 মিনিটে শুধু যা মন চাই লেখো। এই কিছু লেখা দরকার নাই, জাস্ট শুধু প্র্যাকটিস। তো কিছু লিখে তখনই আপলোড করে দিলা। আপলোড করার পর আসলে প্রসেসটা কি হচ্ছে সেটা বুঝতে সুবিধা হবে, পরীক্ষার দিনে ঝামেলা লাগবে না। এই কাজটা কি করবো? জি স্যার, জি স্যার। ইয়েস স্যার। জি স্যার। আচ্ছা, তাহলে আমরা একটু পড়াই নিই। নেক্সট কোন একদিন ক্লাসে আমরা যেটা করবো যে 5-7 মিনিটের জন্য তোমাদের একটা কোশ্চেন দিয়ে দিব, ছোট একটা কোশ্চেন, বা বলবো এখান থেকে পড়ানো, এটা তোমরা আপলোড করে দাও তো আমাকে। তখন তোমরা হয়তো বা খাতায় কিছু লিখলা, লেখা আপলোড করে দেখলা যে আসলে কতটুকু সময় লাগতে পারে একটা ইসের জন্য, বা 3-4টা সাদা পেজে হয়তো বা তুমি ফটো মানে ছবি তুলে পিডিএফ বানায় দেখলা যে আসলে কতটুকু সময় লাগতে পারে এবং তোমার কি কি লিমিটেশন থাকতে পারে। এটা করা যেতে পারে। দেখি এরকম একটা ট্রায়াল দিব তাহলে একদিন। আজকে না, এই 4টা ক্লাস নিয়ে নিই, পঞ্চম ক্লাস তাহলে ট্রায়ালটা দেওয়ার চেষ্টা করব। আর 6ষ্ঠ ক্লাস মানে 6 নাম্বার ক্লাসে পরীক্ষা নেওয়ার চেষ্টা করব। আচ্ছা, আমরা যা পড়াচ্ছিলাম সেখানে ফিরে আসি। এই তাহলে আমরা এই আজকে ক্লাসে এখন পর্যন্ত আমরা শিখলাম ডট প্রোডাক্ট কি, ডট প্রোডাক্টের ফিজিক্যাল মিনিং, ডট প্রোডাক্ট কিভাবে বের করে, এবং ডট প্রোডাক্টের মাধ্যমে দুইটা ভেক্টরের মধ্যে আমরা কিভাবে অ্যাঙ্গেল বের করতে পারি। আর সেই অ্যাঙ্গেল গুলা যদি এই 90 চেয়ে বড় হয় তাহলে হচ্ছে ডট প্রোডাক্টের মান নেগেটিভ আসে, 90 চেয়ে যদি ছোট হয় তার ডট প্রোডাক্টের মান পজিটিভ আসে, এবং 90 ডিগ্রি হয় তার ডট প্রোডাক্টের মান 0 আসে। এবং দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের করার প্রসিডিওরটাও আমরা জানি, এবং এটা খুবই সহজ। আমরা দুটা ভেক্টর, একটা ভেক্টর যদি আমরা ইউ কনসিডার করি, আর একটা ভেক্টর যদি ভি কনসিডার করি, ইউ এবং ভি ভেক্টরের মধ্যে যদি ডট প্রোডাক্ট বের করতে চাই, তাহলে অ্যাঙ্গেল বের করতে চাই, তাহলে আমরা যেটা করব সেটা হচ্ছে ইউ এবং ভি এর মধ্যে ডট প্রোডাক্ট বের করব, এবং তাদের প্রতিটা ইন্ডিভিজুয়াল ভেক্টরের ম্যাগনিটিউড বের করব। সেখান থেকে আমরা ক্যালকুলেটরের মাধ্যমে কস থিটার মান বের করার করলেই আমাদের দুটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল বের হয়ে যাবে। সেই অ্যাঙ্গেলটা সাধারণত 0 থেকে 180 ডিগ্রির মাঝে থাকবে। এই ব্যাপারটা মনে হয় কার কোনো কোশ্চেন থাকার নাই, থাকলে তো আবার বলতে পারো। আচ্ছা, তাহলে আমরা একটু এই অন্য সামনের দিকে আগাচ্ছি বা অন্য পড়াচ্ছি। এটা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল বলতে আমরা কি বুঝি। ডিরেকশন অ্যাঙ্গেল বলতে যেটা বোঝানো হচ্ছে, দুইটা ভেক্টর এই আই এবং জে, তার সাথে একটা ভেক্টরের অ্যাঙ্গেল। আমরা যদি স্পেসিফিক ভাবে বলি, একটা ভেক্টরের সাথে এক্স এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল করবে পজিটিভ দিকে, ওয়াই এক্সিস এর সাথে যে অ্যাঙ্গেল করবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে তার, সেই অ্যাঙ্গেলের কস থিটার নাম হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। আর একটু ডিটেল বলি, এক্স এক্সিস এটা হচ্ছে ওয়াই এক্সিস। এখানে এটা ভেক্টর মনে করি, ভি একটা ভেক্টর। ফর এক্সাম্পল এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা, তাহলে এই থিটার কস থিটা যে মান তাকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল। আবার আমরা যদি এই ভ্যালুটা কনসিডার করি, ফর এক্সাম্পল এটা বিটা, এই অ্যাঙ্গেলের যে কস রেশিও তাকে বলা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল বা ডিরেকশন রেশিও। সিমিলারলি যদি 3টে এক্সিস হয়, এক্স, ওয়াই এবং জেড,
তাহলে একটা ভেক্টরের এক্স এর সাথে অ্যাঙ্গেল করবে, ফর এক্সাম্পল আলফা নাম দিলাম, যে আলফার কজ আলফা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল, এক্স এক্সিস এর সাথে এই ভেক্টরের অ্যাঙ্গেল। যদি এটা ওয়াই এক্সিস হয়, ওয়াই এক্সিস এর সাথে এই অ্যাঙ্গেলটা যদি বিটা হয়, তাহলে কজ বিটা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। যদি অ্যাঙ্গেলটা গামা হয় জেড এক্স এর সাথে, তাহলে কজ গামা হচ্ছে ডিরেকশন অ্যাঙ্গেল। আমি একটা সামারি বলি, একটা ভেক্টরের সাথে এক্স এক্সিস যে অ্যাঙ্গেল করবে তার কস থিটা, ওয়াই এক্সিস যে অ্যাঙ্গেল করবে তার কস থিটা বা কস সেই অ্যাঙ্গেলটা, এবং জেড এক্সিস থাকে জেড এক্সিস যে অ্যাঙ্গেলটা করবে তার কস রেশিও বা কস থিটা বা কস গামা, এগুলাকে বলা হয় ডিরেকশন অ্যাঙ্গেল। কারো কি কোনো কোশ্চেন আছে? ডিরেকশন অ্যাঙ্গেল বুঝতে কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে আমরা ডিরেকশন অ্যাঙ্গেল কিভাবে বের করবো সেটা দেখাচ্ছি। আচ্ছা, সবাই একটু দেখো, এখন যদি বলা হয় তোমাকে, যদি বলা হয় বি ভেক্টরের সাথে এক্স এক্সিস এস এর অ্যাঙ্গেল বের করো, এই অ্যাঙ্গেলটা ফর এক্সাম্পল থিটা, তাহলে কিভাবে বের করবা? আচ্ছা, এই অ্যাঙ্গেলটা, হ্যাঁ বলো বলো আহমেদ, বলো কি বলছো? স্যার V1 V2 ইনটু cos থিটা। V1 তো কম্পোনেন্ট, V1 এর সাথে V2 কেন কেন মাল্টিপ্লাই করব? আমরা কি কখনো 1 এবং 2, এই 1 2 কে মাল্টিপ্লাই করি কখনো? So cos theta equals to magnitude of v into magnitude of x divided by vx, vector v আর vector x. আচ্ছা, ম্যাগনিটিউড অফ x কিভাবে বের করব? So সেটা 1 হবে, 1,0. আচ্ছা ঠিক আছে, তার মানে আমার ধরে নিতে হবে ভেক্টর। আর এই কাজটা সবাই একটু দেখো, এটা নতুন কাজ, সেটা হচ্ছে আমাদের যেহেতু এক্স এক্সিস এর সাথে এই এক্সিস এর মধ্যবর্তী দিকটা লাগবে, আমরা এখানে একটা ভেক্টর ধরে নিব, সেই ভেক্টরটার নাম দিব 1,0। সবচেয়ে সহজ ভেক্টর ধরে নিলাম। তোমার যদি মনে চায় যে তুমি এখানে 5,0 ধরবা, মানে এক্স এক্সিস কে বোঝাচ্ছে এরকম একটা ভেক্টর ধরলেই হবে। বইতে দেওয়া আছে 1,0, তার কাজ করতে সুবিধা। আর আমরা এখানে আমাদের বোঝার সুবিধার্থে আমরা এখানে যে কোনো একটা ভেক্টর ধরতে পারি, এখানে 5,0 7,0 ধরতে পারি। আচ্ছা, এই ভেক্টরটা যদি ভি হয়, এই ভেক্টরটার নাম দিলাম হচ্ছে এ। তাহলে ভি আর এর মধ্যে আমরা কি পাচ্ছি? ভি ভেক্টর এ ভেক্টর ভি ডট এ, ভি ভেক্টরের ভ্যালু এ ভেক্টরের ভ্যালু, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে cos থিটা। এখান থেকে cos থিটা বের করতে পারবো? Yes sir.
cos থিটা হচ্ছে ভি এ, আর এদের আমরা ডিভাইড করব ভি আর এর মান দিয়ে। আচ্ছা দেখো, এখন কোশ্চেন হচ্ছে এর মান তো ফিক্সড, এর মানটা হচ্ছে ফিক্স, সেই মানটা কত? এই মানটা হচ্ছে 1, আর বইতে এই মানটা দেওয়া আছে আই হিসাবে, আমরা আই হিসাবে চিনি আসলে। স্যার আরেকবার একটু বলবেন স্যার, ওই যে ভি বার ইনটু এ বার ইনটু ভি ইনটু এ, হ্যাঁ, কি কোশ্চেনটা বলো? এই যে এটা ভি এটা কিভাবে আসলো আরেকবার একটু বলবেন? আমাদের কোশ্চেন ছিল ভি একটা ভেক্টর, এই ভেক্টরের সাথে এক্স এক্সিস এর অ্যাঙ্গেল বের করবা। তাহলে এক্স এক্সিস, যেহেতু এক্স এক্সিস এর উপর যে কোনো একটা ভেক্টর নিলেই হবে, সেটা তুমি যে কোনো ভেক্টর নিতে পারো, 5,0 নিতে পারো, 3,0 নিতে পারো, 7,0 নিতে পারো। আমরা আমাদের সুবিধার জন্য এখানে 1,0 নিলাম। 1,0 নিলে এই ভেক্টরটা আমরা এ হিসাবে ডিফাইন করলাম। আর ভি ভেক্টর, তার মানে এ একটা ভেক্টর, ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর, আর এটা ভি ভেক্টর। তাহলে দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল আমরা কিভাবে বের করতে পারি? ডট প্রোডাক্টের মাধ্যমে করতে পারি। ভি ও ডট যেটা এ, বুঝতে পারছি স্যার। ভি এ কস থিটা, কস থিটা ভি এ। আর আরেকটু যদি এক্সটেন্ড করে লিখি, আই হচ্ছে এটা, তাহলে ভি এর সাথে এই ভেক্টরটা যে আই, কি লিখতে পারি? আই ভেক্টর। আর ম্যাগনিটিউড যদি হয় তাহলে এটা হচ্ছে আই, ভি এর মান এবং আই এর মান, আই এর মান কত? 1। তার মানে সরাসরি কি লিখতে পারি? ভি ডট আই ডিভাইডেড বাই ভি এর ভ্যালু। আরো যদি ডিটেল লিখি, তাহলে ভি এর সাথে আই ডট প্রোডাক্ট করলে কি হবে? শুধু ভি এর ফার্স্ট কম্পোনেন্ট পাবো, ভি1। তার মানে ভি1 ডিভাইডেড বাই ভি। দেখো তো কারো কোনো কোশ্চেন আছে কিনা? না স্যার, বুঝতে পারছি। আচ্ছা, বইতে এই ফর্মুলাটাকে একবারে লিখছে, তো বইয়ের ফর্মুলাটা সরাসরি মেমোরাইজ করতে যায় না, একটু মানে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। আমার যেটা মনে হয়, বইতে সরাসরি ফর্মুলা লিখছে, দেখো ফর্মুলা অবশ্য দেখাই দিছে। তারপরেও আমরা সাধারণত ভি ডট আই আই ধরে নিয়েছি, আমরা আরেকটু ভেঙে করছি যে ভি ডিভাইড 1 ডিভাইড বাই ভি, সিমিলারলি ভি2 ডিভাইড বাই ভি, আর কস গামার ক্ষেত্রে ভি3 ডিভাইড বাই ভি। তার মানে সহজ ভাষায় বলতে গেলে, এই যদি এটা একটা ভেক্টর হয় 1,2,3, তাহলে বলতো কজ আলফার মান কত? আলফা হচ্ছে এক্স এর সাথে অ্যাঙ্গেল। আমরা যদি শর্টকাট করি, তাহলে কজ আলফার মান কি আসবে? So 1/√14. হ্যাঁ, ফার্স্ট কম্পোনেন্ট 1, আর ভি এর বাইরে হচ্ছে √14। আর এই কাজটাই আমরা করতে পারি, এভাবে করতে পারি। তো বুদ্ধিমানের কাজ হচ্ছে এই ফর্মুলাগুলা মেমোরাইজ না করা, শুধু কনসেপ্টটা মনে রাখা। কোনো ফর্মুলা মুখস্থ করতে যাবা না, যত ফর্মুলা মুখস্থ করবা, মেমোরাইজ করবা, তত বেশি তোমাকে পেইন দিবে। এই জন্য বুদ্ধিমানের কাজ হচ্ছে ফর্মুলা কোনোভাবে মুখস্থ না করা। এই কনসেপ্টে কারো কোনো কোশ্চেন আছে? সবাই একটু ও স্যার, কোশ্চেন না থাকলে সবাই একটু এক্সাম্পল 3 নাম্বারটা দেখো।
স্যার আমরা হচ্ছে ভি ভেক্টর ডট আই ভেক্টরের আমরা কি ডট প্রোডাক্টটা কিভাবে বের করছি একটু বলবেন? আচ্ছা, এই একটা ভেক্টর আছে, প্রশ্ন হচ্ছে এই বি ভেক্টরের সাথে 3টা এক্সিস এর অ্যাঙ্গেল বের করতে হবে। তো এটাকে বললাম যে আমরা ফর্মুলা যেহেতু মেমোরাইজ করবো না, তাহলে আমরা ডট প্রোডাক্ট বের করবো। তাহলে ভি একটা ভেক্টর, সেটা হচ্ছে 2, -4, 4। একটা ভেক্টরের সাথে 3টে এক্সিস যদি নেই আমরা, ফর এক্সাম্পল ভি ভেক্টরটা এখানে আছে, যে কোনো জায়গায় আছে, তার সাথে আই এর অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেল ধরে নিলাম আলফা। আলফা যদি হয় তাহলে এটা হচ্ছে এক্স এক্সিস। এক্সিস এর উপর ভেক্টর নাও 1, 0, 0। ধরো এই ভেক্টরটা হচ্ছে এ ভেক্টর ফর এক্সাম্পল। তো ভি এর সাথে এ এর ডট প্রোডাক্ট বের করো, ভি ডট এ। তাহলে ভি এর সাথে যদি এ ডট প্রোডাক্ট বের করো, তাহলে এ তো মানে আই, তোমার এখন আইটা চিন্তা করতে হবে না, শুধু ডট প্রোডাক্ট বের করে অ্যাঙ্গেল বের করবা। তাহলে ভি ভেক্টর ডট এ ভেক্টর এবং ভি ভেক্টরের মান, আর এই সরি এটা তো ভি ডট এ লিখছি, এটা হচ্ছে কস আলফা থিটার মান, কস আলফার মান। ভি ডট এ, ভি এর মান, এর মান। তো ভি ডট এর মান কত আসবে দেখো তো, 2 × 1, বাকি সবগুলো 0, 2। ভি এর মান কত আসবে, 16, 16 + 2 মানে √32, 36 -4 স্কয়ার, 4 স্কয়ার, 60, 16, 32 প্লাস 4, 36, √36। আর এর মান হচ্ছে 1 √36, তার মানে হচ্ছে 2/6, তার মানে হচ্ছে 1/3। দেখা তো কার কোনো কোশ্চেন আসছে কিনা। স্যার এখানে নিয়ারেস্ট ডিগ্রিটা কেমনে করব? ক্যালকুলেটর বের করবা, ক্যালকুলেটর আসছে মনে করো 36.572678907 তখন কি করো, এরকম ডিগ্রি আসে তখন কি করো? স্যার রাউন্ড আপ করে দিই। হ্যাঁ, ওইটাই সেটাই করবা। ওই যে এখানে সব লিখতে পারে নাই তো, রিকভারি লেখা হয়েছে। হ্যাঁ, আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার যদি 30.3 আসে তাহলে কি রাউন্ড ডাউন, মানে তাহলে কি রাউন্ড আপ করব? আচ্ছা, এই কোশ্চেনটা খুব ইজি একটা কোশ্চেন না, এটাকে আমার করা দরকার আছে? যে এই 33.33 হলে 33.33 লিখবা, এটা অপ্রয়োজনীয় কোশ্চেন না? আমার মনে হয় তুমি কোশ্চেন আনসার জানো। ইফতিকার হায়দার, আমার মনে হয় তুমি এই কোশ্চেনগুলো আগে সলভ করছো না, যে অ্যাঙ্গেল বের করার সময় 57.6789 থাকলে রাউন্ড করে কিভাবে করি আমরা, সেভাবে করবা রাউন্ড। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনগুলো তো আসলে ক্লাসের এই লেন্থকে ছোট করে দেয়, এই কোশ্চেনগুলো অরিজিনাল পড়ার লেন্থকে নষ্ট করে। তাহলে এই কোশ্চেনগুলো আনসার আমি দিতে পারি, কিন্তু আনসারগুলো দিতে গেলে আমাকে আসলে এই যে কোশ্চেন আনসার তুমি জানো, এবং এই কোশ্চেনটা আসলে লজিক্যাল কোশ্চেন নাই, আমাদের পড়ার সাথে খুব বেশি রিলেটেড না। 54.67 লেখো আর 50.6 লেখো, খুব বেশি কেউ যায় আসে না। 54.67 লেখো আর 54.6 লেখো, এটা দিয়ে খুব বেশি সমস্যা বা যায় আসে না। তা আমার মনে হয় ওই কোশ্চেন গুলা এই ক্লাসের মধ্যে আমাদের ক্লাসের এই যে পড়াটা, সেই পড়াটার লেন্থকে অনেক বাড়ায় দেয় এবং পড়াটার আসল পড়াটাকে আসলে ক্ষতি করে। এজন্য যে পড়াটা কনসেপচুয়াল এবং যে পড়াটা তোমার বোঝা উচিত, সেই পড়াটাই আসলে বেশি কোশ্চেন করাটা গুরুত্বপূর্ণ। তার মানে এইটা না যে তুমি কোশ্চেন করবে না, তুমি আসলে তোমার সাবজেক্ট রিলেটেড বা যেই টপিকস পড়াচ্ছে সেই টপিকস রিলেটেড বেশি কোশ্চেন করাটা গুরুত্বপূর্ণ। আর এই কোশ্চেনটা আসলে তুমি জানো, আমার কাছে যেটা মনে হয় সবাই জানো এই ব্যাপারটা কিভাবে রাউন্ড করে, এটা ফিগারকে বা একটা ইউকে। সরি স্যার,
না সরি, সমস্যা নাই, তুমি যা করছো ঠিক আছে, করতে পারো, কিন্তু আসলে আমাদের অরিজিনাল পড়ার সময়টাকে আমরা চাই গুরুত্ব দিতে। তুমি যদি পার্সোনালি আমার সাথে আসো তাহলে এগুলো নিয়ে আমি অনেকক্ষণ আলোচনা করতে পারি। এখন আমার সময় 1.5 ঘন্টা, আমি 1.5 ঘন্টায় ফুলি পড়াবো, কিন্তু তাহলে আমার আমি যেখানে বেশি কথা বলতে চাই সেই জায়গায় আসলে আমার কথাটা ছোট হয়ে যাবে টাইমটা। এটা একটা গুরুত্বপূর্ণ। এই কারো প্রেজেন্ট হয়ে দিতে হবে না, আমি নাম ডাকবো, কেউ আসতেছো অ্যাটেন্ডেন্স প্রেজেন্ট দিয়ে চলে যাচ্ছে এরকম দরকার নাই। এই আমার মনে হয় আমি নাম ডাকবো তখন সেই পেজে থাকে চলবে। আচ্ছা দেখো তো এই কোশ্চেনটা বুঝতে পারছো কিনা যেটা সলভ করলাম। এই কোশ্চেন রিলেটেড কোশ্চেন থাকলে বলো যে কিভাবে বের করছে সেটা। স্যার আরেকটা এক্সাম্পল করাবেন এরকম? আচ্ছা দেখাই আমরা একটা এক্সাম্পল। স্যার এবার ওয়াই অ্যাক্সিস এর সাথে দেখায়েন স্যার, আমরা তো আচ্ছা এক্সিস এর সাথে দেখলাম, এখন স্যার ওয়াই অ্যাক্সিস এর সাথে কি দেখালে ভালো হয়? আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, দেখো আচ্ছা শুধু একটা ম্যাথ লিখি তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। আমরা মনে করো এই ম্যাথের বাদ আমরা ম্যাথ বানাইনি, ভি একটা ভেক্টর, তোমাকে কোশ্চেন করলাম যে 1 - 1 5 এই ভেক্টরের সাথে ওয়াই এক্সিস এর অ্যাঙ্গেল বের করো, মানে এই ভেক্টরটা ওয়াই এক্সিস এর সাথে কত অ্যাঙ্গেল করতে সেটা বের করো, বা ডিরেকশন অ্যাঙ্গেল বের করো। তার ডিরেকশন অ্যাঙ্গেল বের করতে শুধু cos আলফা বের করো। ধরে নিলাম এই ভেক্টরটা ওয়াই এক্সিস এর সাথে বিটা কোণ করতেছে, ওয়াই এক্সিসটা কত, ওয়াই এক্সিসটাকে ধরে নিলাম যে কোনো একটা ভেক্টর ধরে নিলাম আমাদের পছন্দ মতো, বি ধরলাম। ওয়াই এক্সিস কি কি হয় লিখি আমরা 0 1 এবং 0, মানে ওয়াই এক্সিস এর ডিরেকশনটা বা ওয়াই এক্সিস এর একটা ভেক্টরের উপর যদি মানে এই ভি ভেক্টরের সাথে ওয়াই এক্সিস এর আমরা অ্যাঙ্গেল বের করতে চাই, এই অ্যাঙ্গেলটা হচ্ছে বিটা। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি বের করতে চাই তাহলে আমরা বের করবো cos বিটা বা বিটার মান। ওয়াই এক্সিস এর উপর একটা ভেক্টর তুমি নাও, তুমি চাইলে সেই ভেক্টর যে কোনো ভেক্টর হতে পারে 0 1 0 আমরা ধরে নিলাম, অথবা কেউ যদি চায় 0 4 0, কেউ যদি মনে করে 0 74 0, আমার মনে হয় কোনো সমস্যা নেই। কেউ যদি মনে করে 0 100 0, মানে ওয়াই এক্সিস এর উপর একটা ভেক্টর হলে চলবে। আমাদের কাজের সুবিধাতে আমরা এখানে 1 ধরে নিচ্ছি, যেটা আমার সুবিধা হচ্ছে। তাহলে এখন দুটা ভেক্টর, এখন এই দুটা ভেক্টরের মধ্যে কি আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো? ফর্মুলা কি ছিল? ভি ডট বি এবং ভি এর ভ্যালু, বি এর ভ্যালু এবং এদের মধ্যে যে অ্যাঙ্গেল সেটা হচ্ছে cos বিটা। তাহলে বলো তো ভি ডট বি কি হবে? ফার্স্ট কম্পোনেন্টের সাথে ফার্স্ট কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন, সেকেন্ড কম্পোনেন্টের সাথে সেকেন্ড কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন, থার্ড কম্পোনেন্টের সাথে থার্ড কম্পোনেন্টের মাল্টিপ্লিকেশন, সবগুলো যোগ করব, তাহলে আমরা কত পাচ্ছি? আমরা পাচ্ছি -1। আর এই ডট প্রোডাক্ট সব বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, আর এখানে হচ্ছে ভি এর ভ্যালু, ভি এর ভ্যালু হচ্ছে 1 স্কয়ার 1 স্কয়ার 5 স্কয়ার 25 আর হচ্ছে 27। আর বি এর মান হচ্ছে এখানে বের করলে আমরা 1 বের করতেছি। কেউ যদি এখানে 4 নাও তাহলে কি আসবে? √4 স্কয়ার। এটা হচ্ছে cos বিটার মান। এটা হচ্ছে ডিরেকশন কোসাইন বা ডিরেকশন অ্যাঙ্গেল। যদি বলে অ্যাঙ্গেল বের করো তাহলে কি করবা? বিটা সমান সমান cos ইনভার্স -1/√27। কেউ এখানে রাখলে আমি ফুল মার্কস দিব। কেউ যদি ক্যালকুলেটর এটা বের করে নাম্বার বের করে, ফর এক্সাম্পল কোন একটা অ্যাঙ্গেল আসছে 37.78, তাতেও আমি ফুল মার্কস দিব। কেউ যদি এখানে 37.7 লেখো তাও আমি ফুল মার্কস দিব। কেউ যদি এখানে 37 অ্যারাউন্ড করে দাও তাতে আমি মোটামুটি ফুল মার্কসই দিব। মানে এগুলা কোনো আমাদের পড়ানোর বিষয় না, আমাদের হচ্ছে কনসেপ্টটা হচ্ছে আমাদের পড়ানোর বিষয়। জি স্যার, বুঝতে পারছি। আর কারো কোনো কোশ্চেন আছে রিলেটেড? একদম যদি সিম্পলি বলি যে কি করতেছি আমরা, আমাদের মূল যে কাজটা সেটা হচ্ছে যে কোনো ভেক্টর থাকলে যদি বলা হয় এক্স এক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করো, তাহলে এক্স এক্সিসে আমরা 1,0 0 একটা ভেক্টর ধরে নিচ্ছি, মানে এক্স এক্সিসটা। যদি বলে ওয়াই এক্সিসের সাথে অ্যাঙ্গেল বের করো তাহলে ওয়াই এক্সিসের জন্য 0,1,0 একটা
ভেক্টর ধরে নিচ্ছি। যদি বলো জেড এক্স এর সাথে একটা অ্যাঙ্গেল বের করো, তাহলে জেড এক্স এর সাথে 0,0,1 একটা ভেক্টর ধরে নিচ্ছি। আর এখানে আমরা 1 ধরতেছি, আমাদের কাজের সুবিধা হচ্ছে আমরা এখানে চাইলে 4 ধরতে পারতাম, এখানে চাইলে 7 ধরতে পারতাম, এখানে চাইলে 100 ধরতে পারতাম। দেখো তো ব্যাপারটা বুঝতে পারছো কিনা? কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো তো? স্যার আমি যদি সব ম্যাথের ক্ষেত্রে 0 1 0 ধরি তাহলে কি সমস্যা হবে? না না, এক্স এক্সিস এই টাইপের ম্যাথ যত আসবে এক্স এক্সিস এর ক্ষেত্রে কোনো সমস্যা নাই। যদি এক্স এক্সিস বলে তাহলে তোমাকে ধরতে হবে 1,0,0, যদি ওয়াই এক্সিস হয় তোমাকে ধরতে হবে 0,1,0, যদি জেড এক্সিস হয় তো ধরতে হবে তোমাকে 0,0,1। ওকে স্যার। স্যার আমি যদি এখানে হচ্ছে 0 1 0 এর পরিবর্তে মানে 1 এর পরিবর্তে অন্য একটা ভ্যালু ধরি তাহলে আমার মানে থিটার ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে না? ভুল হবে ম্যাথ। না তুমি বলতে চাচ্ছ, আচ্ছা আমি কোশ্চেন আবার বলি, তুমি বলতে চাচ্ছ এখানে 1,0 এর পরিবর্তে আমরা যদি এখানে 100,0,0 ধরি তাহলে কি ভ্যালু পরিবর্তন হবে কিনা? জি স্যার। হবে না, কারণ হচ্ছে এক্স এক্সিস এর যে কোনো ভেক্টরের সাথে এক্স এক্সিস এর অ্যাঙ্গেল, এই এই ভ্যালুর সাথে এই অ্যাঙ্গেল যখন আমরা বের করি থিটা, তখন সাধারণত এই ডিরেকশন আর এই ডিরেকশনের মধ্যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এই ডিরেকশন ভেক্টরটা বড় হোক আর ছোট হোক, এই অ্যাঙ্গেল কি চেঞ্জ হয়? অ্যাঙ্গেল চেঞ্জ হবে না। মানে এই ডিরেকশন যতই বড় হোক আর এই দিকটা যতই বড় হোক, কিন্তু অ্যাঙ্গেল কি কখন চেঞ্জ হবে? না স্যার। হবে না। তার মানে এই ডিরেকশনটাকে আমরা কি হয়, এই ডিরেকশন মানে কি, আমরা এখানে একটা ভেক্টর নিব, যে কোনো একটা ভেক্টর নিব এখানে, সেই ভেক্টরটা এই পয়েন্টের সাপেক্ষে সেই ভেক্টর নিব। সেই ভেক্টর ছোট হইতে পারে, সেই ভেক্টরটা মিডিয়াম হইতে পারে, অনেক বড় হইতে পারে। সেই ভেক্টর যাই হোক না কেন আমাদের আসলে কোনো কিছু যায় আসে না। তারপরে করে দেখো, যদি এই ডিফারেন্ট আনসার পাও, আমার আমার জানার মধ্যে পাওয়ার কথা না, তারপরে যদি দেখবো যে আসলে কোথাও ভুল আছে কিনা আমাদের বলাই। হ্যাঁ, ইফতেকার হায়দার কোন কোশ্চেন আছে? না স্যার। আচ্ছা অবশ্যই কোশ্চেন করবা, কারণ তোমার এই এরপরে কোশ্চেনটা থামাই দেওয়ার দরকার নাই, কিন্তু আর কি আমরা যে কোশ্চেন গুলো চাই সেটা হচ্ছে আমাদের এই রিলেটেড কোশ্চেন বেশি চাই আর কি আসলে। স্যার হ্যাঁ, বলো। ওয়ান বাদে অন্য কোনো কিছু ধরলে তো এটা ম্যাথ এরর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। না মনে হয়। স্যার কারণ স্যার উপরে বড় হয়ে যাবে আর কজের ভ্যালু তো স্যার আমাদের 0 থেকে 1 এর মধ্যেই থাকে। আচ্ছা দেখো, একটা ভেক্টর ভি, তার সাথে ভি মানটা নিলাম হচ্ছে সিম্পল মান নেই 1,1,1, আর এই ভেক্টরটা নিলাম হচ্ছে এ, এটা হচ্ছে 100। তাহলে ডট প্রোডাক্ট কি 100 1 ইন্টু 100, যেখানে 1 না এখানে 4 দিলাম, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে -1 দিলাম, এখানে 10 দিলাম। এখন করি, আচ্ছা ঠিক আছে, তাহলে ক্যালকুলেশন বড় হবে না, ক্যালকুলেশন ছোট চাচ্ছি একটু, তাহলে এখানে 2 দেই আর এখানে 1ই থাক। তার মানে ভেক্টরটা হচ্ছে, আমি আরেকটু স্পষ্ট করে লিখি, ভেক্টরটা হচ্ছে 2,1,-1। এখন যদি আমরা দেখি তাহলে এই এর সাথে যখন 2 ইন্টু মানে 2 ইন্টু 100, আর দেখো এই মানে ডট প্রোডাক্ট এবং ভি ভেক্টরের ভ্যালু, ভি ভেক্টরের ভ্যালু কত 4 প্লাস 2। আর এখানে কেন ভ্যালু চেঞ্জ হবে না তার লজিকটা হচ্ছে, দেখো এখানে যখন আমরা এই ভ্যালুটা নিব তখন √100 পাবো স্কয়ার। তার মানে তুমি এখানে যাই না কেন সবসময় এইটা আমার এই টার্মটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যেতেছে। ক্যান্সেল হয়ে যাচ্ছে। তার মানে তুমি এখানে যদি 10 to 100 টু দি পাওয়ার 100 নাও, যায় আসে? জি স্যার বুঝতে পারছি। এখানে আমরা এত বড় না নিয়ে এখানে শুধু 1 নিচ্ছি, আমাদের কাজ কষ্ট কম। আর দেখো ফর্মুলা কিন্তু বলা হয়েছে এই যে ভেক্টরটা, এই ভেক্টরটার কোনো কিছু না করলেও চলে। ফর্মুলা কি বলা ছিল, ফার্স্ট কম্পোনেন্ট ডিভাইডেড বাই এই সেই ভেক্টরের ম্যাগনিটিউড, এটা হচ্ছে তোমার ডিরেকশন অ্যাঙ্গেল। তার মানে কি এই ভেক্টর তুমি কি নিচ্ছ, ইউনিট নিচ্ছ নাকি আর বড় কোনো ভেক্টর নিচ্ছ কি যায় আসে না। কিন্তু এই যে আমরা ফর্মুলাটা ডিরাইভ করলাম, দেখো এই ফর্মুলা যে ডিরাইভ করলাম এখানে ছিল, হ্যাঁ এটা পাওয়া গেছে।
আমাদের যে ফর্মুলা ডিরাইভ করলাম, তো এই ফর্মুলায় কোথাও কি এক্স এর ভেক্টর আছে? শুধু কি আছে, ভি ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্ট এবং ভি ভেক্টরের মান দেওয়া আছে। তার মানে এর সাথে এক্স এর অ্যাঙ্গেল, আমরা যদি এক্স এক্সিস করেন বড় নেই ছোট নেই, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলের কোনো এফেক্ট আসবে? অ্যাঙ্গেলে মনে হয় কোনো এফেক্ট আসবে না। এই জন্য তুমি এক্স এক্সিসের দিকে 100,0,0,0 ভেক্টর যদি কনসিডার করো, আর যদি 1,0,0 কনসিডার করো, অথবা অন্য কোনো ভেক্টর কনসিডার করো এক্স এক্সিসে, তাহলে আমাদের এই অ্যাঙ্গেলের সাথে এক্স এক্সিসের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলে কোনো এফেক্ট আসবে না। ক্লিয়ার আমার কথাটা? জি স্যার। ইয়েস স্যার। আচ্ছা, যদি ক্লিয়ার হয় সবাই এই 4 নাম্বার কোশ্চেনটা একটু রিডিং করো, এই ফাঁকে আমি একটু হালকা নাম লিখে আসি। আব্দুল্লাহ মামুন প্রেজেন্ট, খন্দকার শারমিন সারা প্রেজেন্ট, সুনেরা ইসলাম মনে হয়। জি স্যার, প্রেজেন্ট স্যার। প্রেজেন্ট। আচ্ছা, এই সামির হোসেন প্রেজেন্ট। এই যাকে আমি প্রেজেন্ট বলবো তার নাম রাখতে হবে না। এই সামির হোসেন প্রেজেন্ট। মাহমুদুল হাসান সরকার, ইফতেখার হায়দার প্রেজেন্ট, রিজওয়ান চৌধুরী প্রেজেন্ট, মুনিরা চৌধুরী প্রেজেন্ট, তাওহিদুর রহমান, প্রদীপ মজুমদার প্রেজেন্ট, মোহাম্মদ নাওজুল সামাইল প্রেজেন্ট, রাগিব নিহাল প্রেজেন্ট স্যার। খন্দকার শামসুল আরিফিন, প্রেজেন্ট স্যার। ওমর গালিব, মাহবুবা খান। স্যার আছি স্যার, প্রেজেন্ট। আচ্ছা, মুত্তাসিম বিল্লাহ, শফিকুল ইসলাম। ইয়েস স্যার। তন্ময় সাহা প্রেজেন্ট, তাহমিনা তানজিম প্রেজেন্ট স্যার। আচ্ছা, দোহা খান স্যার। মুতাসিম বিল্লাহ প্রেজেন্ট স্যার। আচ্ছা ঠিক আছে, দোহা খান। মাইকটা ডিসকানেক্ট হয়ে গেছিল তো। আচ্ছা ঠিক আছে, দোহা খান। সাইদ আনোয়ার প্রেজেন্ট। তারপর হচ্ছে ফাজিলা নবী চৌধুরী। আব্দুল্লাহ ফাহাদ। ইয়েস স্যার। কামরুল হাসান। ইয়েস স্যার। আচ্ছা, আহমেদ প্রেজেন্ট, জারিফ খান প্রেজেন্ট, মিনহাজুল ইসলাম সিয়াম প্রেজেন্ট স্যার। আচ্ছা, জুয়াইরিয়া প্রেজেন্ট স্যার। আরিফুল ইসলাম প্রেজেন্ট, মোহাম্মদ ইকবাল হোসেন ইমন প্রেজেন্ট স্যার। শিবির আহমেদ। ইয়েস স্যার। সারা কবির প্রেজেন্ট ছিল মনে ক্লাসে দেখছিলাম। সারা কবির প্রেজেন্ট। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আনাস মাসা চৌধুরী প্রেজেন্ট। ইয়েস স্যার। এই জান্নাতুল মেজাবিন তারিন। স্যার প্রেজেন্ট ছিল, কারেন্ট চলে গেছে। লামিম, মুসারাত লামিম। সানিয়াত
সানিয়াত মুসাত লামিম। প্রেজেন্ট স্যার। রাজিদ হোসেন প্রেজেন্ট। আর ফারহি আলিনা আহমেদ প্রেজেন্ট। প্রেজেন্ট স্যার। স্যার রাকিব নিহাল প্রেজেন্ট স্যার। হ্যাঁ নাম জি ডাকছি স্যার তোমার। প্রেজেন্ট স্যার। স্যার খন্দকার শামসুল আরেফিন প্রেজেন্ট ছিল। জি স্যার। কে খন্দকার? খন্দকার শামসুল আরেফিন প্রেজেন্ট ছিলাম স্যার, মাইক্রোফোনের সমস্যা ছিল। আইডি কত? 181109। হ্যাঁ তোমার প্রেজেন্ট দিছি, যারা প্রেজেন্ট ছিল তারা প্রেজেন্ট পাই গেছো। আচ্ছা সবাই কোশ্চেনটা পড়ছো? ইয়েস স্যার। আচ্ছা কিছু আমাদের কিছু নিয়ম কানুন ঠিক করতে হবে, কারণ আমি যখন অ্যাটেন্ডেন্স নিব ঠিক সেই সময় কাউকে অ্যাডমিট করব না, নাম্বার ওয়ান। আর নাম্বার টু হচ্ছে অনেক স্টুডেন্ট এই কে এখানে আসতেছে কখন কে চলে যাচ্ছ সেটা আমি দেখতে পাচ্ছি। যারা একটু নিয়মিত কন্টিনিউয়াস একই কাজ করবা, 2 দিনের সমস্যা নাই, কিন্তু কন্টিনিউয়াস দেখবো যে একই কাজ করতেছো, তাদের ক্ষেত্রে আমি আসলে এই অ্যাটেন্ডেন্সের ব্যাপারে আরেকটু কড়াকড়ি হবো। যে যেহেতু অনলাইন ক্লাস তুমি এখানে দেরি করে আসার কোনো কারণ দেখি না, কারণ তোমার এখানে জ্যাম ট্যাম কিছু নাই। এখানে তো সরাসরি তুমি এই চাইলে ঘুম থেকে উঠেও জাস্ট অন করলে ক্লাস চলে আসতে পারতেছো। তো এই জন্য এই ব্যাপারটা একটু কেয়ারফুল থাকতে হবে, কারণ আমাদের ক্লাসে শৃঙ্খলা নষ্ট হয়ে যাচ্ছে বা হয়ে যাবে আস্তে আস্তে মনে হচ্ছে। এই জন্য একটা সিস্টেমে আসতে হবে। এই জন্য যারা ক্লাস থাকবে এরপরে থেকে আমি হয়তো বা অ্যাটেন্ডেন্সের সিস্টেমটা চেঞ্জ করবো। প্রথমে অ্যাটেন্ডেন্স নিব এবং শেষে আবার যারা মিস করবে তাদেরকে আবার শেষের দিকে অ্যাটেন্ডেন্সটা দেখবো, দিয়ে দেওয়ার চেষ্টা করবো। তাহলে মনে হয় সুবিধা হবে। কারণ দীর্ঘ সময় থাকলে সে হয়তো বা এই প্রথম মিস করলেও পরবর্তী অ্যাটেন্ডেন্স দিতে পারবে। আচ্ছা আমরা যা পড়াচ্ছিলাম সেখানে চলে আসি। সবাই কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছ? এক্সাম্পল 4টা সবাই একটু দেখো। আচ্ছা বলছে ফাইন্ড দ্য অ্যাঙ্গেল বিটুইন এ ডায়াগোনাল অফ এ কিউব এন্ড ওয়ান অফ ইটস এজ। মানে হচ্ছে তোমাকে বলা হয়েছে একটা ডায়াগোনাল অফ কিউব, এইটা ডায়াগোনাল, সেই ডায়াগোনালের কিউব। এই আচ্ছা বলো তো এই ডায়াগোনাল এই এটা কিউবের সাধারণত তিনটা সাইড, যেটা আমরা বলি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা, বা আমরা যে তিনটা লেন্থ বলি আমরা। দেখো তো এক্স এর যে লেন্থটা সেই লেন্থটা হচ্ছে এ, আর ওয়াই এর যে লেন্থটা সেই লেন্থটা হচ্ছে এ, জেড এর লেন্থটা হচ্ছে এ। তাহলে এই তিনটা লেন্থ যদি আমরা দেখি, এই তিনটা লেন্থকে যদি আমরা কনসিডার করি, তাহলে বলতো এই পয়েন্টটা কত হবে? এ কমা এ কমা এ। তাহলে এটা হচ্ছে একটা এই কিউবের ডায়াগোনাল। কোশ্চেন হচ্ছে ডায়াগোনালের সাথে যে কোনো একটা এক্সিসের অ্যাঙ্গেল বের করো। কোশ্চেন স্যার বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আমি আরো আরো ডিটেল বলি তাহলে কোশ্চেনটা। এই
আচ্ছা দেখো, তাহলে আমাদের প্রথমে চিন্তা করতে হবে একটা ডায়াগোনাল যদি হয়, তা ডায়াগোনালের 3টা সাইডকে যদি আমরা চিন্তা করি, প্রতিটা সাইড হচ্ছে তার ডিসটেন্স হচ্ছে a। বুঝতে হচ্ছে ছবিটা, কিছু করার নাই। বুঝতে পারতেছো তো? জি স্যার। আচ্ছা, বুঝতে পারলেই চলবে, কারণ যেভাবে আঁকতেছি সুন্দর হওয়ার কোনো সম্ভাবনা নাই। আচ্ছা, এটা 0 ছিল, হ্যাঁ, তাহলে এই সাইডটা হচ্ছে এটা হচ্ছে জেড এক্সিস এর উপর একটা ডিসটেন্স। ফর এক্সাম্পল এই ডিসটেন্সটা ধরলাম a, তো বলতো এই পয়েন্টটা কত হবে? ইফতিকার শাওন বলো এই পয়েন্টটা কত হবে? শাওন না ইফতিকার, হায়দার। স্যার এটা হবে হলো 00z 00z না, ধরে নিচ্ছি 00a 00a। আচ্ছা ঠিক আছে, তাহলে বলো তো এই পয়েন্টটা কত হবে? স্যার a00 a00 a00। আচ্ছা তাহলে বলতো এই পয়েন্টটা কত হবে? 0a0 0a0। আচ্ছা, 3টাকে আমরা যদি এখানে পয়েন্টটা আনি, তাহলে এই পয়েন্টটা হচ্ছে এই 3টা, তার এক্স এর লেন্থ হচ্ছে a, y এর লেন্থ a, z এর লেন্থ a, তাহলে এই পয়েন্টটা তাহলে কি হবে? এই পয়েন্টটা হবে a, a না? স্যার 3টা a। এটাকে আমরা একটা ভেক্টর হিসেবে চিন্তা করতে পারি, যেটাকে আমরা বলতেছি ডায়াগোনাল ভেক্টর। তার নাম দিচ্ছি আমরা ডি। ভেক্টরটা হচ্ছে a, a, a। দেখো তো কারো কোনো কোশ্চেন আসছে কিনা? এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? আচ্ছা, কোশ্চেনে বলা হয়েছে এই ডায়াগোনাল ভেক্টরের সাথে এক্স এক্সিস এর অথবা ওয়াই এক্সিস এর অথবা জেড এক্সিস এর অ্যাঙ্গেল বের করো। এটা ধরে নিলাম যে কোনো সাইডে একটা অ্যাঙ্গেল বের করো। তো যে কোনো সাইড কোনগুলা? এক্স এক্সিস একটা সাইড, ওয়াই এক্সিস একটা সাইড, জেড এক্সিস একটা সাইড না? এক্স এক্সিস হতে পারে, ওয়াই এক্সিস হতে পারে, জেড এক্সিস হতে পারে, বা যে কোনো একটা সাইডের অ্যাঙ্গেল। রেক্টেঙ্গুলার শেপের এইটা যে শেপ, যে কোনো সাইড তো এক্স এক্সিস এর উপর, ওয়াই এক্সিস এর উপর এবং জেড এক্সিস এর উপর। মানে এই ডায়াগোনাল বা কিউবের ডায়াগোনালের সাথে এক্স এক্সিস এর, ওয়াই এক্সিস এর, জেড এক্সিস এর যে অ্যাঙ্গেল বের করা মানে কি? যে কোনো একটা সাইডের সাথে অ্যাঙ্গেল বের করার একই ব্যাপার। যেহেতু এই সাইডটা এক্স এক্সিস এর উপর আছে, ওয়াই এক্সিস এর উপর আছে এবং জেড এক্সিস এর উপর আছে, এই জন্য এক্স এক্সিস এর সাথে এই ডায়াগোনাল অ্যাঙ্গেল বের করা মানে কি এই সাইডের সাথে অ্যাঙ্গেল বের করা। কোশ্চেনটা কি বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা আচ্ছা, তাহলে যে কোনো একটা সাইডকে একটা ভেক্টর ধরো পি, ধরো সেই পি কত ধরবা? যে কোনো সাইডকে যদি এক্স এক্সিস হয় তুমি যা খুশি ধরতে পারো। কেউ যদি মনে করো ধরবা হচ্ছে a, 0, 0, সেটাও হবে। কেউ যদি মনে করো না আমরা এক্স এক্সিস ধরবো, তো তাহলে a, 0 ধরবো না, আমরা শুধু ধরবো হচ্ছে 1, 0, 0, একই ব্যাপার। তাহলে এই দুটা ভেক্টরের মধ্যে কি আমরা অ্যাঙ্গেল বের করতে পারবো? জি স্যার। এই বি ভেক্টরের সাথে এই ভেক্টরের কি অ্যাঙ্গেল বের করা যাবে? অ্যাঙ্গেল বের করার টেকনিকটা কি ছিল? ধরলাম অ্যাঙ্গেলটা হচ্ছে cos আলফা। তাহলে আমরা জানি এই ভেক্টরের ফার্স্ট কম্পোনেন্ট হচ্ছে a, আর এই ভেক্টরের ম্যাগনিটিউড হচ্ছে a স্কয়ার প্লাস a স্কয়ার, তার মানে হচ্ছে a ডিভাইডেড বাই √3 a স্কয়ার। ক্যালকুলেশন করলে কত পাবো? স্যার এখানে তো আমরা ওভার করতে পারি তাই না, cos বেটা বা cos গামা। হ্যাঁ, একই আনসার আসবে। হ্যাঁ, করতে পারি। যে কোনো একটা সাইড বলছে তো, তুমি যে কোনো একটা করলেই হয়ে যাবে। হ্যাঁ, করতে পারবো।
তাহলে আমরা পাবো 1/√3। এখান থেকে আমরা থিটা অ্যাঙ্গেলটা বের করলে কাজ শেষ। আমি যদি আবার একটু সামারি করি কোশ্চেনটা, তাহলে প্রথম থেকে দেখাই কোশ্চেনটা কি বলা হয়েছে। এখানে কোশ্চেনটা বলা হয়েছে আমাদের একটা এই কিউবের 3টা সাইড সমান থাকে। একটা কিউবের এক্স এর লেন্থ, ওয়াই এর লেন্থ এবং জেড এর লেন্থ সবসময় সমান থাকে। বলছে সেই কিউবের ডায়াগোনাল যে ভেক্টরটা হবে, সেই ডায়াগোনাল ভেক্টর সাথে যে কোনো একটা সাইড, মানে এই সাইডগুলো এক্স এর উপর আছে, ওয়াই এর উপর আছে এবং জেড এর উপর আছে, বলছে যে কোনো একটা সাইডের সাথে এই অ্যাঙ্গেলটা বের করে দেখাও। কোশ্চেন, যেহেতু এই ডায়াগোনাল এ কমা ভেক্টরটা এক্স অ্যাক্সিস এর উপর আছে ডায়াগোনাল, তাহলে আমরা চাইলে এই পয়েন্টের সাথে এই পয়েন্টের অ্যাঙ্গেল বের করলে চলবে। অথবা ক্যালকুলেশন সুবিধার জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই দিকে আমরা একটা ভেক্টর দিতে পারি, ইউনিট ভেক্টর, মানে এক্স এর দিকে, মানে i,00 মানে 1,00 i। এই ভেক্টরের সাথে আমরা এই ডায়াগোনাল ভেক্টরের অ্যাঙ্গেল বের করলেও সে একই আনসার দিবে। সেই কাজটা করা হয়েছে আর কি সুবিধার জন্য। আর যদি কেউ ওয়াই এর সাথে করো একই আনসার দিবে, যে যেটার সাথে করো সে একই আনসার দিবে। দেখো তো কার কোনো কোশ্চেন আছে কিনা। এখানে যদি আমি a/√3a² কে মানে পুরোটাকে স্কোয়ার করি, তাহলে তো আবার অ্যান্সার আসে 1/3। আচ্ছা দেখো, এখানে a² তো √a² প্লাস a² প্লাস a², তাহলে √3a² ক্যালকুলেশন করলে কি হবে? √3a, তো 1/3 কিভাবে আসছে বলো? স্যার যদি আমি ওই যে a/√3a² কে পুরোটাকে যদি স্কোয়ার করি, তাহলে তো আবার 1/3 আসে। তুমি পুরোটা স্কোয়ার করবা এরকম বলতেছো? ইয়েস স্যার, মানে উপরে আমরা যেটাও কেন আমরা স্কোয়ার কেন করব স্যার? যাতে আমরা তো ডি ভেক্টরের ম্যাগনিটিউড বের করতেছি। ম্যাগনিটিউড বের করার ফর্মুলা এটা না? ও ইয়েস স্যার, বুঝছি স্যার, বুঝছি। আর কারো কোনো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন না থাকলে নেক্সট ক্লাসে আমরা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব, এই ডিকম্পোজিং ভেক্টর বা অর্থোগোনাল কম্পোনেন্টের ভেক্টরকে ডিকম্পোজ করা। তোমাদের যে কাজ হবে সেটা হচ্ছে নেক্সট ক্লাসের এই টপিকসটা একটু বাসায় রিডিং পড়বা হালকা। রিডিং পড়ে দেখবা যে আসলে কিভাবে করছে এই ম্যাথগুলো বা ফর্মুলাটা। আমি নেক্সট ক্লাসের শুরুতে এই ফর্মুলাটা বুঝাবো কিভাবে তৈরি হয়েছে ফর্মুলাটা, তারপরে এই টাইপের কিছু ম্যাথ করাবো, এবং নেক্সট ক্লাসে আমরা ক্রস প্রোডাক্ট কি এবং ক্রস প্রোডাক্টের বেসিক কিছু জিনিস আলোচনা করব। এছাড়াও নেক্সট ক্লাসে আমরা আরেকটু সামনে মানে ডট প্রোডাক্ট ক্রস প্রোডাক্ট শেষ করে যদি সম্ভব হয় আমরা স্ট্রেট লাইন 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন শুরু করব। আর 3 ডাইমেনশনাল স্ট্রেট লাইন শেষ করার পরের ক্লাসে আমরা পড়াবো হচ্ছে একটা প্লেন 3 ডাইমেনশনাল প্লেনের ইকুয়েশন। সেটা শেষ করার পর আমরা পড়াবো হচ্ছে 10.4 এবং 10.5, তার মানে হচ্ছে হাইপারবোলা, প্যারাবোলা এন্ড ইলিপস এবং তাদের প্রপার্টি। সেটা শেষ করার পর আমরা সিলেবাসের বাকি অংশে যাব। তা মোটামুটি যদি আমরা এখন পর্যন্ত যদি চিন্তা করি, তাহলে আমাদের এখন 11.1 থেকে 11.6 পর্যন্ত শেষ করব প্রথমে, তারপরে শেষ করার পর 10.4 এবং 10.5 শেষ করব, তারপরে সিলেবাসের বাকি অংশ যাব। এই 10.45 শেষ করতে করতে আমাদের 9 ক্লাস বা 10 ক্লাসের কাছে চলে যাবে। তারপরে হয়তো বা 2 ক্লাস পড়ার পর মিড পরীক্ষা হবে। আমি তোমাদেরকে ডিটেল জানাই দিব লেকচার শুরু হওয়ার আগে, যেহেতু এই লেকচারগুলো শেষ হতে আরো 3টা ক্লাস বা লাগবে বা 2টা ক্লাস লাগবে। এই জন্য আমরা আসলে পোর্শন ওয়াইজ যাচ্ছি যাতে খুব বেশি চাপ না আসে। এই কারো কোনো কোশ্চেন আছে কোনো বিষয়? না স্যার, প্র্যাকটিস করতে হবে এই টপিকস এর জন্য।
আচ্ছা স্যার, হ্যাঁ স্যাম্পল একটা এক্সাম নেওয়ার কথা ছিল যে বললেন একটু আগে, ওটা? হ্যাঁ, ওটা হচ্ছে যে কোনো একদিন, ওটা কোনো কোনো কিছু তো আর লিখতে হবে না, যে কোনো একদিন ক্লাসে ওই শুরু করব, কালকে নেক্সট ক্লাসে অথবা তারপরে ক্লাসে আমরা হয়তো বা তোমাদেরকে বলবো যে তোমাদেরকে এলএমএস এ কোশ্চেন দিচ্ছে একটা, যে কোনো একটা কোশ্চেন এখান থেকে নিয়ে দিলাম, আর তারপর তোমরা ওখানে লিখে, যদি কিছু লিখতে না চাও বাস দেখলা, কোশ্চেনটা ডাউনলোড করলা, করার পর ছবি তুলে 2-3টা পেজ ছবি তুলে তুমি আপলোড করলা, এটা প্র্যাকটিস হলো যে আমরা কিভাবে করতে পারি। এটা করা যেতে পারে কালকে বা নেক্সট ক্লাসে অথবা তারপরে ক্লাসে করবো। আর আমরা পরীক্ষা নিব 6 নাম্বার ক্লাসে। আজকে আমার 3 নাম্বার ক্লাস, 4 নাম্বার ক্লাসে আমরা পড়াবো, তারপরে 5 নাম্বার ক্লাসে আমরা হয়তো বা একটা এই দেখবো যে কিভাবে আমরা নিতে পারি, ডেমো নিব একটা। 6 নাম্বার ক্লাসে হয়তো বা আমরা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা করবো। আর পরীক্ষার যে ব্যাপারটা হচ্ছে, পরীক্ষার যদি ডেট চেঞ্জ করতে হয় তাহলে এখনই বলতে হবে, আরো পরে নিতে পারি, আরো আগে নিতে পারি, কিন্তু পরীক্ষার দিন যেদিন হবে সেদিন আমি আসলে পরীক্ষার ডেট চেঞ্জ করবো না, নাম্বার 1। আর এই পরীক্ষার সময় কিছু নিয়ম থাকবে, সেই নিয়মগুলো আমি আস্তে আস্তে জানাই দিব কিভাবে আমরা কি করবো। আর কারো কোনো কোশ্চেন আছে? স্যার আমাদের যদি প্রিভিয়াস সেমিস্টারে যদি কোশ্চেনগুলো একটু আপনি এলএমএস এ প্রোভাইড করে দিতেন তাহলে ভালো হতো স্যার, একটা আইডিয়া পাওয়া যেত। তাহলে খুব খারাপ হইতো, কারণ হচ্ছে প্রিভিয়াস সেমিস্টারের যে কোশ্চেন প্যাটার্ন আর এই সেমিস্টারের কোশ্চেন প্যাটার্ন কি এক হবে? এই প্রিভিয়াস সেমিস্টারের সিস্টেম আর এই সেমিস্টার সিস্টেম কি এক হবে? সম্পূর্ণ ডিফারেন্ট না? জি স্যার। আর প্রিভিয়াস সেমিস্টারে আমরা যেই স্পিডে পড়াইতাম, আমরা কি সেই স্পিডে পড়াইতে পারতেছি? নো স্যার। তাহলে প্রিভিয়াস সেমিস্টারের কোশ্চেন আপলোড করাটা আরো বেশি স্টুডেন্টের মধ্যে মানে আতঙ্ক তৈরি করবে। আমার মনে আতঙ্কিত হওয়ার কিছু নাই, তুমি যে আমার লেকচার যা পড়তেছো এক্সাম্পল গুলো বুঝে বুঝে, কনসেপ্ট বুঝে বুঝে ম্যাথ করো, এই কনসেপ্ট বুঝে ম্যাথ আসবে, এখান থেকে ম্যাথ তৈরি হবে, এখান থেকে সহজ জিনিস পাবা। শুধুমাত্র কনসেপ্ট ডেভেলপ করে পড়তে হবে, মেমোরাইজ মুখস্থ বিদ্যা যাওয়া যাবে না। মানে ম্যাথ পড়তেছো, ফর্মুলা মুখস্থ করতেছো, ম্যাথ মুখস্থ করতেছো, এই কাজে যাওয়া যাবে না। যা পড়তেছো বুঝে পড়তেছো। দেখো আজকে আমি খুবই কম পড়াইছি, কিন্তু 1.5 ঘন্টায় আমার সময় চলে গেছে, কিন্তু আমি পড়াইছি কতটুকু? কয়েকটা ম্যাথ পড়াইছি, মাত্র 2-3টা ম্যাথ পড়াইছি হয়তো বা খুব বেশি হলে। এখানে একটা ম্যাথ এই শুরু করছিলাম, ডট পড়তে শুরু করলাম, ডট প্রোডাক্ট, অ্যাঙ্গেল বের করলাম, ডিরেকশন অ্যাঙ্গেল, আর হচ্ছে 1-2টা ম্যাথ। তার মানে কি খুবই অল্প পড়াইছি, যে পড়াটা আসলে 15 মিনিট 20 মিনিটে পড়ানো যায়, সেটা আমি ডিটেল কথা বলে 1 ঘন্টায় বেশি সময় 1.5 ঘন্টা পড়াইছি। তার মানে কি কনসেপ্ট ডেভেলপ করে পড়ানোর চিন্তা করতেছি আমরা। আর আসলে ম্যাথ তো মুখস্থ করতে গেলে আসলে ম্যাথ পড়ার কোনো দরকার নাই, আমি মনে করি ম্যাথ আসলে বোঝার বিষয়, ফিল করার বিষয়। যারা মুখস্থ করে তারা শুধু প্রেশার ক্রিয়েট করতেছে, এবং যা পড়তেছে ওই সেমিস্টার শেষ হওয়ার পর একটা জিনিস জানে না। এরকমও আছে অনেকে কোর্স শেষ করে গেছে, ভেক্টর লিখতে পারতেছে না, বা ভেক্টর কি বুঝতেছে না। আসলে আমরা এগুলো চাচ্ছি না, আমরা চাচ্ছি যে যতটুকু পড়বে সেটা নিয়ে ওটুকু বুঝে অন্তত পক্ষে কাজে লাগাইতে পারে। আর এই জন্য আমাদের সিলেবাস খুব ছোট হয়ে যাবে বা আমরা একদম কিছু বাদ দিয়ে দেবো ব্যাপার না, আমরা আমাদের এই ম্যাক্সিমাম সিলেবাসের ম্যাক্সিমাম পোর্শনটা কভার করব, অথবা একটা পোর্শনে আমরা আগে যেখানে 10টা ম্যাথ করাইতাম সেখানে হয়তো 7টা ম্যাথ করাবো, কিন্তু সবগুলো কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো, সবগুলো জিনিস নিয়ে আমরা আলোচনা করবো আস্তে আস্তে। আচ্ছা, তোমাদের যাদের কাউন্সিলিং দরকার হবে তারা আমার সাথে কন্ট্যাক্ট করবা, আমি কন্ট্যাক্ট করলে হয়তো তোমাদের কাউন্সিলিং কোথায় কিভাবে আসবা জানাই দিব। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই, সবাই ভালো থাকো। ওকে, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।